নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারো কোনো সন্দেহ নেই, বললেন আমির খসরু। এদিকে শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় চাইতে পারবেন। জানাবো গালিগুলো মুছবো না, পুরস্কার হিসেবে রেখে দিলাম, বললেন চঞ্চল চৌধুরী। এদিকে শনিবার আবু সাইদের বাড়িতে যাবেন ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো সংবিধান অনুযায়ী নির্বাচন নাকি রাষ্ট্র সংস্কার, কি ভাবছে নতুন সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারো কোনো সন্দেহ নেই, বললেন আমির খসরু। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারো কোনো সন্দেহ নেই। আজ বেলা 11টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোয়েন লুইস এবং আমির খসরু। গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু বলেন, বড় ধরনের পরিবর্তন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীনতা এসেছে। দেশের মানুষের মানবাধিকার রক্ষায় জাতিসংঘের বড় সমর্থন ছিল। এখন মানুষের সংখ্যা কেটে গেছে। সবাই মিলে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা হবে, সেখানে জাতিসংঘের সমর্থন প্রয়োজন রয়েছে। গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘ সমর্থন দিচ্ছে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে কিভাবে সহায়তা করতে পারে সেজন্য জাতিসংঘ সব অংশীদার দল ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলছে। তিনি আরো বলেন, গত কিছুদিনে যা ঘটেছে তার তদন্ত হবে বলেও জাতিসংঘ আশা করছে। এছাড়া দেশের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সবাইকে শান্ত থাকতে হবে বলেও জানান। শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় চাইতে পারবেন। গণবিপ্লবের পর তড়িঘড়ি করে গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক অবস্থায় হাসিনার পরিকল্পনা ছিল প্রথমে ভারতে যাবেন, দেশটিকে অল্প সময় অবস্থান করে উড়াল দেবেন যুক্তরাজ্যে, কারণ তার বোন শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে সেটি হয়নি, ফলে এখনো ভারতে রয়ে গেছেন তিনি। স্বল্প সময়ের জন্য ভারতে গেলেও এখন সেখানে তাকে দীর্ঘ সময় অবস্থান করতে হবে, এটি অনেকটা নিশ্চিত বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমে ফিনান্সিয়াল এক্সপ্রেস। হাসিনা যুক্তরাজ্যে যাওয়ার পরিকল্পনা থাকলেও টেকনিক্যাল কারণে সেটি আটকে গেছে। যুক্তরাজ্যের নিয়ম হলে যদি কেউ আশ্রয় চায় তাহলে তাকে আগে তাদের দেশে আসতে হবে, এরপর আশ্রয়ের আবেদন করতে হবে। তবে হাসিনার কাছে যুক্তরাজ্যের ভিসা না থাকায় তিনি এখন সেখানে যেতে পারছেন না। এখন প্রশ্ন উঠেছে, হাসিনা কি ভারতে আশ্রয় নিতে পারবেন? ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, হাসিনার বিষয়টি ভারতের আশ্রয় প্রার্থী নীতিকে আবারও সামনে নিয়ে এসেছে, কারণ দেশটিতে এ ব্যাপারে স্পষ্ট কোনো নীতি নেই। ভারত 1951 সালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সম্মেলন এবং 1967 সালের প্রোটোকলে স্বাক্ষর করেন। এই সম্মেলনে কারা শরণার্থী এবং তারা কি অধিকার পাবে সেটি উল্লেখ করা হয়েছিল। যদিও ভারত জাতিসংঘের ওই সম্মেলনে স্বাক্ষর করেনি, তবে তারা 30,000 মানুষকে আশ্রয় দিয়েছে। তার মধ্যে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা, বাংলাদেশ থেকে চাকমা এবং শ্রীলঙ্কা, আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া মানুষজন রয়েছে। কিন্তু মানুষকে আশ্রয় দেওয়ার বিষয়টি অসামঞ্জস্যপূর্ণ রয়ে গেছে সবসময়। ভারতে যেসব মানুষ আশ্রয়ের জন্য আসেন তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে অভিহিত করে এবং তারা তাদের নিজস্ব পাসপোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে। ভারতে 2019 সালে সংশোধিত নাগরিকত্ব আইন এটি আরো কঠিন করে দেয়। ওই আইনে মুসলিম বাদে অন্যান্য ধর্মের মানুষদের অধিকার দেওয়ার বিধান রাখা হয়। শেখ হাসিনার ক্ষেত্রে কি হবে? যেহেতু শরণার্থী বা আশ্রয় প্রার্থীর ব্যাপারে ভারতের কোনো সুস্পষ্ট নীতি নেই, এতে করে ভারত সরকার হাসিনার ব্যাপারে অনেকটা নির্ভর থাকতে পারবে। তাকে থাকার অনুমতি দিয়ে ভারত আন্তর্জাতিক কূটনৈতিক সংকট পরিহার একই সঙ্গে এই অঞ্চলে নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষা করতে পারবে। গালিগুলো বুঝবো না, পুরস্কার হিসেবে রেখে দিলাম, বললেন চঞ্চল চৌধুরী। দেশে যখন শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল তখন চঞ্চল চৌধুরী যুক্তরাষ্ট্রে একাধিক অনুষ্ঠানে অংশ নিতে তার সেখানে যাওয়া। একটা সময় শুনতে পান আন্দোলন ঘিরে হতাহতের ঘটনার খবর। গত 17 জুলাইতে ফেসবুকে আবেগঘন বার্তাও দিয়েছিলেন। সেখানে লিখেছিলেন, সমাধানের অন্য কোনো পথকে খোলা ছিল না, গুলি কেন করতে হলো? বুকে রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয় বিতারক, মর্মান্তিক ও সভ্যতা বহির্ভূত। ছাত্র জনতার 23 দিনের আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা গত সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। এরপর বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর দেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এরই মধ্যে গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা শপথ গ্রহণ পর্ব সেরেছেন। নতুন সরকার গঠনের পর মন খারাপের খবর দিল দেশের জনপ্রিয় অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী। জানালেন তিনি মানসিকভাবে বেশ অস্বস্তিতে আছেন, কারণ তাকে নিয়ে পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য লেখালেখি চর্চা হচ্ছে।
হচ্ছে। চঞ্চল চৌধুরী সেসব উল্লেখ করে নিজের ফেসবুক পেজ ও আইডিতে একটি পোস্ট দিয়ে অবস্থান পরিষ্কার করেছেন। তিনি লিখেছেন, আমি চঞ্চল চৌধুরী বলছি। আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি অথবা দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয় তার দায় আমার নয়, কারণ এখনো পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে বক্তব্য দেইনি। আমি সাধারণ একজন শিল্পী, পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতার কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশের শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক। ফেসবুকে এমন ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক বলে প্রত্যাশা করেছিলেন চঞ্চল চৌধুরী, কিন্তু ঘটেছে উল্টো। মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্যের ঢেউ। এসব মন্তব্য পড়ছেন। যোগাযোগে করা হলে জানালেন, কিছু মন্তব্য কয়েকবার পড়েছি, আমি প্রতিজ্ঞা করছি একটি মন্তব্য মুছব না। ধরে নিলাম দেশের মানুষের কাছ থেকে এগুলো আমার শিল্পী জীবনের অন্যতম স্বীকৃতি, যাদের জন্য গত 3টা দশক অক্লান্ত শ্রম, ঘাম, মেধা আর সত্যতার ভেতর দিয়ে নিজেকে পরিচালিত করেছি। চাইলে এমপি মন্ত্রী হতে পারতাম, হইনি, কারণ এই মানুষের প্রিয় শিল্পী হয়ে মরতে চেয়েছি। গালির মাধ্যমে এখন আমি সেই স্বীকৃতি পাচ্ছি, গালিগুলো মুছব না, পুরস্কার হিসেবে রেখে দিলাম। চঞ্চল চৌধুরী জানালেন, মায়ের অসুস্থতার কারণে গত জুলাই মাসের 3য় সপ্তাহ থেকে ফেসবুকে সক্রিয় নেই তিনি, তাই এর মধ্যে কিছু লেখার প্রশ্নই আসে না। তিনি বললেন, আমার মা অনেক অসুস্থ। এর মধ্যে দেশে চলছিল আন্দোলন, সড়ক অবরোধ, কারফিউ। ঢাকা থেকে গ্রামের বাড়িতে যেতেও পারছিলাম না। এর মধ্যে একদিন ভোরবেলা আমি ও আমার চিকিৎসক বড় ভাই বাড়িতে মায়ের কাছে ছুটে যাই। নিজে গাড়ি চালিয়ে ঢাকা থেকে পাবনায় যাই। 2রা আগস্ট মাকে নিয়ে ঢাকায় ফিরি। রক্তে সংক্রমণ সহ মায়ের শরীরে নানা জটিলতা। মা বিছানায় শয্যাশায়ী, দাঁড়াতেও পারে না, দাঁড়ালে আবার বসতেও সমস্যা। কোনো ধরনের সেন্সও নেই। চিকিৎসক বলে দিয়েছে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে, কিন্তু দেশের এমন পরিস্থিতিতে মাকে নিয়ে হাসপাতালে গেলে কিভাবে কি হবে ভেবে বোনের বাসায় রেখে চিকিৎসা চালিয়েছি। একটা পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হয়, যে কারণে আমি বেশ কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলাম না। সেটা রাজনৈতিক কারণ যেমন, তেমনি মায়ের অসুস্থতারও। কিন্তু 4-5 দিন ধরে দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমাকে নানা লেখা পাঠাচ্ছেন। একটা বাংলায় বিশ্লেষণধর্মী লেখা, 30 থেকে 40 লাইনের লেখা হবে। আজকে একজন পাঠালো ইংরেজি ভার্সন, সেটাও আমার নাম করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, যা আমার অবস্থানগত জায়গা থেকে আমার ভাবমূর্তির জন্য খারাপ। আমি মনে করি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা থাকেন তারা ভাববেন না যে এটা আমি লিখছি, এতে আমার প্রতি তাদের নেতিবাচক ধারণা তৈরি হবে, কিন্তু এসব লেখা আমার নয়। একদম শেষে চঞ্চল বলেন, আমি একজন শিল্পী, শিল্পীর বাইরে আমার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। পেশাগত কারণ ছাড়া অন্য কারোর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, আমি আমার পোস্টে পরিষ্কার করছি। এদিকে এসব লেখা অনেকে পড়ে আমাকে নিয়ে উদ্বেগ প্রকাশও করেছেন, ফোন করে খোঁজ খবর নিচ্ছেন। তাদের সবাইকে আমি আশ্বস্ত করতে চাই, আমি ভালো আছি। আমি চাই দেশে শান্তি বিরাজ করুক। শনিবার আবু সাঈদের বাড়িতে যাবেন ডক্টর ইউনূস। শনিবার রংপুরের পীরগঞ্জ আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এদিন কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাবেন। এরপর তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন বলে জানা গেছে। আবু সাঈদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছে রংপুরের জেলা প্রশাসক রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার সকাল 9:30টার দিকে একটি হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জ আসবেন। তিনি আবু সাঈদের কবর জিয়ারত করে তারপর পরিবারের সঙ্গে কথা বলবেন। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন রংপুরের আবু সাঈদ। গত 16 জুলাই বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন 17 জুলাই তাকে পীরগঞ্জ উপজেলা মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে বাড়িতে দাফন করা হয়। বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। সংবিধান অনুযায়ী নির্বাচন নাকি রাষ্ট্র সংস্কার, কি ভাবছে নতুন সরকার? টানা 15.5 বছরের শাসন শেষে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন সরকার শপথ নিয়েছেন। অন্তর্বর্তীকালীন এর সরকারের উপদেষ্টা হিসেবে আছেন 16 জন। এদের মধ্যে শপথ নিয়েছেন 13 জন, তবে 3 জন ঢাকার বাইরে থাকায় তারা পরে শপথ নেবেন। শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন কয়েকজন উপদেষ্টা। সেখানে সরকারের মেয়াদ সংক্রান্ত প্রশ্নে নির্বাচনের আগে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, রাষ্ট্র রূপান্তর, পরে নির্বাচন, সরকার পতনের ডাক দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে দেশ পরিচালনার উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া নাহিদ ইসলাম দ্রুত নির্বাচন প্রশ্নে বলেন, অবশ্যই এই অন্তর্বর্তী সরকারের একটি প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা। তবে বাংলাদেশের মানুষ দীর্ঘ অনেক দিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত, ফলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সরকার কাজ করবে। কিন্তু তার আগে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করা না হলে জনগণের অধিকার লঙ্ঘন হবে। সরকারের অগ্রাধিকার বিষয়ে তিনি বলেন, গত রেজিমে যারা গুম, খুন, লুটপাটের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করা এবং ইমিডিয়েট
একটি আইন শৃঙ্খলা পরিবেশে ফিরিয়ে আনা, জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ দূর করা এই কাজগুলো সরকারের প্রথম কাজ হবে। এই সমন্বয়ক আরো বলেন, আমরা বলেছিলাম যে রাষ্ট্র পুনর্গঠনের কাজটি করতে হবে, রাষ্ট্রের সংস্কার কাজটি করতে হবে, পুরো বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে। যেমন সরকারের ভেতর ছাত্রদের নেতৃত্ব থাকবে, সকল কাজে আমাদের উপস্থিতি থাকবে। সামগ্রিকভাবে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরিতে নিজেদের কাজে লাগাবো। সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দিলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। কোনো দৈব দুর্বিপাকে সেটা করা সম্ভব না হলে পরের 90 দিনের মধ্যে তা করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।